চারিদিক এইভাবে দ্বীপটাতে জঙ্গল। আজকে 12 তারিখ, 12ই মে। আমরা এখন দাঁড়িয়ে আছি চিল্কাতে যাওয়ার জন্য। এখানে সরকারি একটা কাউন্টার আছে এবং এই যে কাউন্টারটা দেখা যাচ্ছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে এই জায়গাটা, বাসটা এটা। এই যে বাসের ভিতরটা। যেহেতু বাস ছাড়ার সময়ই আমরা এসেছি, তাই আমাদের আর সময় দেওয়া হয়নি নিচে দাঁড়ানোর। আমাদের সিট নাম্বার দেখা হচ্ছে এখানে। আমাদের কত নাম্বার আছে? 5, 6, 7, 8। আচ্ছা, বাসটা এসি বাস, কিন্তু বাসের টাইম হচ্ছে 6:30 আর বাস ছাড়া এখন 25 বাজে। এখন স্টার্ট দিয়ে দিয়েছে, একদম টাইমেই ছাড়ে। এটা আমাদের চিল্কা লেকের বুকিংয়ের কাগজ। এটা আমাদের ভাড়া করেছে। এটা হচ্ছে আমরা 4 জনের। আমরা এখন যাচ্ছি চিল্কা, সেখানে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো। আমাদের সিট ওইখানে ওরা দুজন পেয়েছে, আর এখানে আমরা দুজন আছি। আমরা যাচ্ছি চিল্কাতে। ঘুমটাও ঠিক পুরো নয়, তাড়াতাড়ি তুলে দিয়েছি, ঝিমাচ্ছে। বাসে যেতে যেতে হয়তো ঘুমাবে। বাস ছেড়ে দিয়েছে, এখন বাজে 6:35। 6:35-এ বাস ছেড়েছে। চিল্কা পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগবে। হোটেল থেকে বেরিয়ে আমরা বাস ধরার সময় পাইনি, যেহেতু লেট হয়ে গিয়েছিল। আমরা টোটো করে এসেছি। টোটোতে আমাদের 4 জনের 150 টাকা ভাড়া পড়েছে। ওখান থেকে এসে এবার আমরা এখানে বাসে উঠে পড়েছি। এই ভাড়াটা আপনাদের দেখালাম, এই যেটা আমাদের 4 জনের ভাড়া পড়েছে। আর সিট নাম্বার ওনারা ঠিক করে দেবেন। বাস সমস্ত সিট রিজার্ভ হয়ে গেছে। এই যে জায়গাটা, যেখানে এই সরকারি যে এই বাসগুলো হচ্ছে পান্থনি বাস থেকে ছাড়ে, জায়গাটার নাম। আর একটা সাইড আছে, সাইডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে গাইড। जय जगन्नाथ। गुड मॉर्निंग, सुप्रभात। चिल्का लेक के टूर में मैं जगन्नाथ आप सभी को उड़ीसा टूरिज्म के तरफ से हार्दिक स्वागत करता हूं। इस टूर के दौरान आपका आज का जो पहला दर्शनीय स्थान रहेगा वो रहेगा अलारनाथ टेम्पल। আমরা যে ওটিডিসির আন্ডারে বুকিং করেছি তার জন্য যে লিঙ্কটা আছে সেটা আমার ডেসক্রিপশানে দেওয়া রইল। কেউ যেতে চাইলে ওখান থেকে বুক করে নিতে পারেন। এখন 7:05 মতো বাজে, 7টাই ধরুন। 7টার দিকে বাস একবার দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। এরপরে আর ওরা এবার যেখানে যেখানে ঘোরার জায়গা সেখানে সেখানে দাঁড়াবে, আবার খাওয়ার জন্য দাঁড়াবে সেই 1:30, 2টো এরকম সময়। পরিষ্কার একদম। সব রকম খাবারই পাওয়া যাচ্ছে, ইডলি ধোসা থেকে শুরু করে আলু পরোটা, সিঙ্গাড়া, সব এখানে একদম ওপেন কিচেন। রান্না হচ্ছে, দেখাই যাচ্ছে, পরিষ্কার একদম। কি অর্ডার করছে দেখি, মেনুটা একবার দেখিয়ে দাও। খাবার এখানে অর্ডার দিয়েছি। যে পরিমাণে লোক, একটু সময় লাগবে। আর বাস যেহেতু এখানে বলেই দিল যে কিছুক্ষণ বাথরুমও আপনারা পাবেন না, অনেক সময় লাগবে, হয়তো 1টাও বেজে যেতে পারে বাথরুমের জায়গায় পৌঁছানো। যার টয়লেট পাচ্ছে তার টয়লেট এখানে ইউজ করে, টয়লেটটা এই দিকে আছে, সোজা আছে। বেশিরভাগ মানুষই এখানে টয়লেটে চলে যাচ্ছে। এবার 7টা থেকে 1টা পর্যন্ত থাকাটা একটু চাপ। বাস কিন্তু দাঁড়াবে না, যেহেতু এটা সরকারি ব্যাপার, প্রাইভেট না যে আমার দাঁড়াও এখানে, আমাকে দাঁড়াতে হবে। সরকারি ওদের নিয়ম যেরকম সেরকমই চলবে। আমরা একটু চা অর্ডার করেছি। ধোসা রেডি হচ্ছে ওখানে। সব সামনে এরা বানিয়ে দেয়, আপনি দেখতে পাবেন যে কীভাবে বানাচ্ছে। অনেক সময় কী হয়, ভিতরে বানাচ্ছি আপনি বুঝতে পারছেন না, ভালো জিনিস দিচ্ছে কি খারাপ জিনিস। সেখানে কী হয়, সামনে সব কিছু ওপেন একদম দেখতে পাচ্ছেন। আমরা সব গাড়ি টাড়ি দেখছি যে কীরকমভাবে বানাচ্ছে।
আলুর পরোটা, ঘুগনি, দই আর চাটনি দুটো অর্ডার দেওয়া হয়েছে। কারণ আমরা অল্প কিছু খাচ্ছি, আমরা খেয়েই এসেছি, হালকা কিছু খেয়ে নিচ্ছি, নাহলে অনেকক্ষণ তো বাস দাঁড়াবে না, তার জন্য। আমাদের খাওয়া হয়ে গেছে, এখনও অনেকের খাওয়া বাকি আছে, ওই জন্য বাস এখনও ছাড়েনি। তো আমরা বাসে উঠে পড়বো, বাইরে খুব গরম। ওটিডিসির আন্ডারে এটা বাসটা ছাড়ে। আমরা যেমন এটা অনলাইন বুকিং করেই বাড়ি থেকে এসেছি, অনলাইন বুকিং করতে হবে। এখানে এসে বুক করা যায় কি সেটা আমি জানি না, সেটা জেনে আপনাদের জানিয়ে দেবো। এখানে অনলাইন বুকিংটাই বেশি, অফলাইনের জন্য হয়তো 3-4টে সিট থাকে, কিন্তু সেটা পাওয়া খুব চাপের। আমার মতে বলে অনলাইন বুকিং করে আসাটাই ভালো। চিরকালের দর্শনে যাচ্ছি। হ্যাঁ, আরেকটু বলো। উড়িয়া ভাষায় কথা বলতে আমি পারি না, আর ওই জন্য ও বলছে বলো 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 বলো। আমি না বলিব। আর কোথায় যাচ্ছ সেটা বলে তো। চিলুকা চিলুকা চিলুকা, আচ্ছা। বাস ছেড়ে দিল। বাস ছাড়লো 7:45 বাজে, বাস ছেড়ে দিয়েছে। আমাদের সব ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাস এখন এবার ছেড়ে দিয়েছে। এবার প্রথম যেটা কর্তব্য সেখানে নিয়ে যাওয়া বাজার। অনেক টক দই খেয়েছিল। কে টক দই খেয়েছে, কে কী খেয়েছে সেটাও বলে দিচ্ছে। তাই প্রথমে এবার যেখানে ডেস্টিনেশন সেখানে এবার নিয়ে গিয়ে দাঁড় করাবে। বাস এখানে দাঁড়িয়ে আছে, বাস থেকে নামিয়ে দিয়েছে। হেঁটে বললো 2 থেকে 4 মিনিটের রাস্তা হাঁটতে হবে এদিকে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, জুতো অ্যালাউ নেই। অনেকে এই যে খালি পায়ে যাচ্ছে, ওই জন্য জুতো বাসে খুলে রেখে দিয়েছে। আলারনাথ এই মন্দিরটি পুরী শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে। এটি ব্রহ্মগিরি এলাকায় অবস্থিত। এই মন্দিরে পূজিত হয় ভগবান বিষ্ণু আলারনাথ রূপ, যার 4টি হাত, শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে। আলারনাথ টেম্পল। জুতো আমরা এখানে খুলে যাব, পাহারা দেব, ওইখানটায় চলো। দুজন করে আমরা যাব, 2জন আগে যাব, তারপর 2জন পরে যাব। আলারনাথ মন্দিরের সম্পর্ক পুরীর জগন্নাথ মন্দিরের সাথে। প্রতি বছর স্নানযাত্রার পর ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন, আর 15 দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। সেই সময় ভক্তরা জগন্নাথের দর্শন পান না বলে সবাই এই আলারনাথ মন্দিরে এসে দর্শন করে। বিশ্বাস করা হয় এই সময় আলারনাথের দর্শন করা মানেই জগন্নাথের দর্শন করা। আমরা ওখানে জুতো রেখে এসেছি, ওরা 2জন পাহাড়ে দিচ্ছে, আমরা 2জন আগে যাচ্ছি, তারপর ওরা 2জন যাবে। এখানে জুতো 1 জোড়া জুতো 10 টাকা, 4 জোড়া আছে 40 টাকা রাখবে। এই সামনে রাখতে জুতো রাখা যাবে না, সামনে রাখলেও টাকা নেব, ওই জন্য আমরা একটু তফাতে রেখে এসেছি। ঠিক আছে, এবার ভিতরে যাই। এই যেখানে বসে আছে, ভিতরে মোবাইল নিয়েও যেতে দেবে না, মোবাইলের জন্যও 10 টাকা, আবার জুতোর জন্যও 10 টাকা। তো আমরা সব বাইরে রেখে যাচ্ছি, আমরা শুধু এখানে মোবাইল জমা দিয়ে যেতে চাই না। বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দেবের দর্শন করতেন। অনর্বাসনের সময় তিনি দর্শন না পেয়ে এই আলারনাথ মন্দিরে আসেন। এটা মেন মন্দির। এই মন্দিরের প্রসাদ মিষ্টি পায়েস। মন্দিরের চারপাশ হেঁটে ঘোরা যাবে। মন্দিরের ভিতরটাতে, এই মন্দিরের ভিতরটাতে ক্যামেরা অ্যালাউ নেই। চারিপাশটা আপনি ক্যামেরা নিয়ে ঢুকতে পারেন, কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরে আপনি ক্যামেরা নিয়ে ঢুকতে পারেন। 8 ঘন্টা এখানে টাইম দিয়েছে, 8 ঘন্টার জন্য এখন অনেকে ফেরেনি, আমরা ফিরে চলে এসেছি। এই যে এক করে সব আসছে। কথিত আছে চৈতন্য মহাপ্রভু ভক্তিতে মাটিতে দণ্ডবাদ প্রণাম করেছিলেন, তাতে পাথর গলে যায় এবং তার দেহের ছাপ পড়ে যায়। আজও সেই চিহ্ন মন্দিরে আছে। আলারনাথ টেম্পল থেকে বেরিয়ে সবাই বাসে উঠে পড়েছি, বাস এবার ছেড়ে দিয়েছে। আমাদের যে গাইড উনি সমস্ত ইনফরমেশান দিয়ে দিচ্ছেন, ঠিক সময় দিয়ে দিচ্ছেন। তো আমাদের কিছু অসুবিধা হচ্ছে না, সব কিছু আমরা জানতে পারছি আগে থাকতে। দূরে পাহাড়গুলো কি সুন্দর দেখতে লাগছে, দেখুন সব পাহাড় দেখা যাচ্ছে। দুপুরে লাঞ্চের অর্ডার দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে, শুধু অর্ডারটা হবে, খাওয়া এখন না, এখন শুধু অর্ডারটা নেবে। এর অপোজিটে একটা জিনিস আছে, আপনাদের দেখেন। বেশিরভাগ মানুষই পুরীর ট্রিপে চিল্কাটা একদম শেষের দিনে রাখেন, কিন্তু আমরা প্রথম দিনই রেখেছিলাম, কারণ আমরা যখন বাস বুকিং করেছিলাম তখন আগের দিনের বাস বুক হয়ে গিয়েছিল, সিট ফাঁকা ছিল না, তাই আমরা চিল্কাটা আগে করে নিয়েছি। বাস ছাড়ছে এখান থেকে, এবার সোজা চিল্কা। খাবারের অর্ডার দিয়ে দিয়েছে, এটা একটা হোটেল, এই হোটেলটাই খাবারের অর্ডার দিয়েছে। হোটেলটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, হোটেলটা খুব সুন্দর। লাঞ্চ সবাই এখানেই করবে। বাংলাদেশে বাস ছেড়েছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে চিল্কা যেতে।
এখন 9:45 বাজে, 9:30 বাস ছেড়েছে। আমরা চিল্কা পৌঁছে গেছি। আমাদের সময় লেগেছিল 15 মিনিট মতো। যারা নিজস্ব গাড়িতে বা পুরী থেকে কোনো গাড়ি ভাড়া করে আসবেন তারা এখানে এসে বোট আর মিউজিয়ামের জন্য টিকিট কেটে নেবেন। যা যা টাকা লাগবে, এই যে বোটিংয়ের টাকা, মিউজিয়ামে ঢোকার টাকা, সব কিছু কিন্তু আমাদের বাসেই নিয়ে নেওয়া হয়েছে। আর উনি যে আমাদের গাইড আছে উনি নিয়ে নিয়েছেন। আমাদের চিল্কা লেকে এন্ট্রি আর মিউজিয়ামে এন্ট্রির ভাড়া বাসে নিয়ে নেওয়া হয়েছে 25 টাকা করে পার হেড। বোটিংয়ের টাকা বাস বুকিংয়ের সঙ্গে অ্যাড করা আছে। সামনে আমাদের গাইড যাচ্ছে, ওনাকে ফলো করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে সব দলবল যাচ্ছি। রোদ প্রচণ্ড। প্রথমেই আমাদের বাসে বলে দেওয়া হয়েছে সানগ্লাস, টুপি, ছাতা, জলের বোতল সব নিয়ে যেতে, কারণ এখানে প্রচুর রোদ। যারা টুপি আনেনি, বাইরে টুপি ভাড়া পাওয়া যাচ্ছে, তো আমরা টুপি নিইনি, আমাদের কাছে ছাতা আছে। এই হলো চিল্কা লেক। চিল্কা লেকের এন্ট্রি ফি 10 টাকা পার পারসন। আবার কোনো সময় এন্ট্রি ফি নাও নিতে পারে। এন্ট্রি এটা দিয়ে। বোটিংয়ের জন্য আর ডলফিন দেখার জন্য 1 ঘন্টা 800 থেকে 1300 টাকা খরচ হয়। 2 থেকে 3 ঘন্টা হচ্ছে 1700 থেকে 2400 টাকা। 6 থেকে 8 জন একসাথে যেতে পারে। আর কিছু প্রাইভেট বোট, সেগুলো 3000ও হতে পারে। আমাদের বাস আর বোটিং ভাড়া 680 টাকা করে পড়েছে। এটা আমাদের গাইড স্যার। এখনো সমুদ্র না, আবার পুরো লেকও না। এটা ভারতের সবচেয়ে বড় ওয়াটার লেগুন, চিলিকা লেক। সমুদ্র আর মিষ্টি জলের মিশ্রণেই তৈরি এই লেক। এশিয়ার সবচেয়ে বড় অর্ধ নোনা জলের হ্রদ এটি। জলের গভীরতা বলল 5 ফুট বা 6 ফুট। 1000 বছর আগে থেকেই এই লেকের সঙ্গে বে অফ বেঙ্গলের সংযোগ ছিল। এই পথ দিয়েই মাছ, পাখি আর ডলফিন এখানে আসে। চিলিকা যে শুধু প্রকৃতির দিক দিয়ে সুন্দর তা নয়, এখানে কিন্তু একসময় বাণিজ্য পথও ছিল। সমুদ্রের সঙ্গে সংযোগ থাকায় ব্যবসায়ীরা এখান দিয়েই যাতায়াত করত। এই যে এই ধরনের বোট, নৌকার মধ্যে বলেই দিয়েছে বোট, মানে আপনারা ভাববেন না যে বিশাল কিছু বোট হবে। জলের গভীরতা কম, বিশাল বোট যেতে পারবে না। তাই এই নৌকার মতো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো। আর এই ওপরটা সামান্য একটু, এটাও বলেছে যে এই শুধু ওপরটা মাঝখানটা একটু ছায়া থাকবে। এই যে মাথাটা দেখা যাচ্ছে এখানে, আর 2 সাইডে ফাঁকা থাকবে। আর যারা বয়স্ক, বাচ্চা, মহিলা, তাদের এই শেডের তলায় বসার আর কি অনুমতি আছে। ছেলেরা, এই জোয়ান ছেলেদের বসার অনুমতি নেই। এই 2 সাইডে ছেলেদের বসতে হবে। এই যে সব চললো। আমরা যে বাসে ছিলাম সেই বাসেই 40 থেকে 45টা মতো ট্যুরিস্ট ছিলাম। তাই একটা বোটে এত ট্যুরিস্ট ধরা সম্ভব নয়, তাই 2টো বোট ব্যবস্থা করেছেন। একটা বোটে কতজন বসছে সেটা দেখে আমি জানাচ্ছি। ওনারা কিন্তু ঠিক করে দিচ্ছেন, যে আমরা নিজেরা ঠিক করবো সেটা না, ওনারাই ঠিক করে দিচ্ছেন যে কে কোথায় বসবে। নাম ডাকছেন, এখানে নাম ডাকা হচ্ছে। এই যে যাচ্ছে সব। একটা বোর্ডে বয়স্ক বাচ্চা নিয়ে আমরা টোটাল 20 থেকে 25 জন মতো ছিলাম। এখানে লেডিস আগে পাঠানো হচ্ছে। সিটগুলো এই যে বয়স্ক, মহিলা, বাচ্চা সব এই সিটের মধ্যে। সিটটা খুব সুন্দর, বসার মতো গদি করা আছে। বোট ছেড়ে দিয়েছে। ব্রিটিশ আমলে নৌবহন ও মাছ ধরার জন্য এই চিল্কা লেক ব্যবহার করা হতো। তখন থেকেই এখানে মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনযাপন গড়ে ওঠে। টোটাল 2টো বোট লেগেছে।
ওই একটা দূরে যাচ্ছে, মোহনার কাছে যাবো ওই একটা দূরে যাচ্ছে আর আমাদের দূরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। টুপি ছাতা সব ভাড়া নিয়েছি, 20 টাকা করে টুপি ভাড়া নিয়েছি। টুপি দরকার লাগবে না, এই যে সবাই সেটের তলায় চলে এসেছে। চারিদিকে খালি জল আর জল। গরমের সময় বলে পাখির পরিমাণ খুবই কম, তবে শীতকালে চিলিকা হয়ে ওঠে পাখিদের স্বর্গ। হাজার হাজার পাখি এখানে আসে। আমাদের বাসেই বলে দেওয়া হয়েছিল যে পাখিদের জন্য কিছু খাবার সঙ্গে করে নিয়ে আসতে, কুরকুরে, লেজ এইসব নাকি পাখিরা খায়। এরকম পাখি ঘুরছে, খালি পাখিটা খালি ঘুরছে, যে খাবার দেবে তবে যাবে। পুরো এরিয়াটা পাহাড়, কোনটা কি না কোন পাহাড় আমি এখন বলতে পারবো না, সেটা গাইডকে জিজ্ঞাসা করতে হবে। গাইড আছে ওই রোডটাতে। খাবার নিতে আসছে পাখিগুলো, কত পাখি এসেছে খাবার নিতে। ওইদিকে এগোচ্ছে, ওই পাহাড়ের দিকে কোথাও, ওই দিকে কোনো দ্বীপে মনে হচ্ছে যাবে। এই চিলিকার সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? ইরাবতী ডলফিন। এই ডলফিন দেখা যায় বেশিরভাগ সাতপাড়া এলাকায়। ডলফিন দেখতে গেলে সকালে 6টা থেকে 10টার মধ্যে যাবেন আর বিকেলে 3টে থেকে সূর্যাস্ত পর্যন্ত। এদের রং ধূসর, মাথা গোল, ছোট মুখ, স্বভাব কিন্তু এদের শান্ত। মানুষের এরা কাছেই আসতে চায়। লেজ দেখা যাচ্ছে, ডলফিন পুরোপুরি দেখা যাবে না, আগেই বলে দিয়েছে ডলফিন পুরোপুরি দেখা যাবে না। এরা মানুষের কোনো ক্ষতি করে না, নিজেদের মতোই এরা বাঁচতে চায়। তাই আমাদেরও উচিত ওদের রক্ষা করা আর পৃথিবীতে ওদের বাঁচতে দেওয়া। এই চিলিকা লেক নোনা জল আর মিষ্টি জলে মিশে আছে বলে, আর এখানে চিংড়ি মাছ, ছোট ছোট এমনি মাছ পাওয়া যায় বলে ডলফিনদের এটা একদম পারফেক্ট খাবারের জায়গা। তাই ওরা এখান থেকে আর কোথাও যেতে চায়নি। এখানটা করে থাকতে পারে। আমরা ওটিডিসি স্পেশাল বলে দেখো ওই তো বড় পাড়া, বড় আছে মোটামুটি 4 ফুট হাইট হবে ওটা। অনেক বড়। রাইট সাইড সামনে দেখো, রাইট সাইড সামনে। রাইট সাইড ওই তো মাথা ভাইয়া বসো, পিছন লোকজন দেখুন। জলের গভীরতা কম বলে ডলফিনরা বেশি উঁচুতে লাফাতে পারে না। চুপ করে দেখতে থাকুন, কিছুক্ষণ এখানে খেলছে, যতক্ষণ খেলবে ততক্ষণ আমরা দেখবো। মানুষ দেখলে খেলতেও মজা পায় আর আওয়াজ শুনলে পালিয়ে যায়। ওগুলো এসে গেছে, ওইগুলো এত আওয়াজ আর চলে গেল, নাহলে বেশ খেলছিল এখানে। আর দেখা যাচ্ছে না। ডলফিন দেখা আমাদের হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি রাজহংস দ্বীপ, যেখানে রাজহাঁস তো নেই, দ্বীপটার নামই নাকি রাজহংস। হ্যাঁ, ওখানে নামতে দেবে বলেছে।
পাখনা সাইজ ছোট, পালের সাইজ বেশি বড়। ভোর থেকেই নৌকা নিয়ে তারা বেরিয়ে পড়েন মাছ ধরতে। এইভাবেই তারা জীবনযাপন করেন। চৌষট্টিটা টোটাল দ্বীপ আছে, তার মধ্যে এমন 34টা দ্বীপ আছে যেখানে 34টা দ্বীপ আছে যেখানে নামা যাবে, বা কিছু দ্বীপে এরকম মানুষও বাস করে, ঘর বাড়ি আছে, বাস করে। কোনো একটা দ্বীপ আছে বলে যেখানে হানিমুন দ্বীপ নামে পরিচিত। सबसे बड़ा आइलैंड है वही है, उनका अच्छा। नाम राजहंस आइलैंड। देखने के लिए क्या है, जंगल का पीछे बे बंगाल बंगोपसागर क्लासिक बीच जाने में देखते हैं। यहाँ पे हमें 40 मिनट ही रुकेंगे, टाइम देखे जाएंगे, टाइम देखे होंगे। 40 आने का टाइम ही आप सीट में बैठेगा, किसी को काय सीट नहीं बैठेगा, झगड़ा फगड़ा नहीं करेगा। याद रखिए आपका बोट का नाम होला जमुना। जम्मू बोट की तब आगे जो जा रहा है उसका नाम गंगा, वही बोट का नाम होला जमुना। 12:30 को बोट छूटेगी। 12:30, ঠিক আছে। 12:30 একটু পরে ছোটাবে। हमारी बात ध्यान सुनिए, इसी आइलैंड का नाम ही राजहंस आइलैंड है, हाँ। ठीक है। यहाँ पर मगर देखने के लिए कोई राजहंस नहीं है। আচ্ছা, নামটাই রাজহংস। अभी हम लोग को आधा घंटा रुकेंगे, इसलिए आइलैंड पे आपको बीच आपको देखने के लिए मिलेगा, समुंदर। मगर याद है ना, समुंदर के पानी के अंदर नहीं जाना है। वहाँ पर जाइए, थोड़ा घूमिए फिरिए, फोटोग्राफी कीजिए, फिर से वापस आके बोट में बैठिए। बोट का नाम आपका जमुना है, याद रखिए। বয়স্কদের জন্য একটু অসুবিধা, তারপরে এরকম দেওয়া আছে। धीरे धीरे नामो, धीरे धीरे नामो। অনেকটাই উঁচু, একজনই খালি বয়স্ক আছে, চলো হেগো। বাদ বাকি সবাই এরকম অসুবিধা হবে না। রাজহংস দ্বীপ সব থেকে চিল্কার যে 64টা দ্বীপ আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই রাজহংস দ্বীপ। এটা কোনো সাধারণ জায়গা না। একদিকে যেমন শান্ত চিলিকা আর অন্যদিকে উত্তাল সমুদ্র। এখানে প্রকৃতি নিজের দুই রূপ একসাথে দেখায়। এই দ্বীপের অপোজিটে একটা বিচ আছে, সেই বিচটা দেখার জন্যই যাওয়া। ছোট ছোট এরকম দোকান আছে, চা হয়তো পাওয়া যাবে, খাবারও পাওয়া যেতে পারে, তো এখন কিছু পাওয়া যাবে না। সব রকম খাবারই পাওয়া যাবে যেহেতু টেবিল ফেবিল সব দেওয়া আছে, কিন্তু এখন কিছু পাওয়া যাবে না। টেবিল পাতা আছে কিসের, মানে খাবার কিছু পাওয়া যায় নাকি? ভাত টাত সব পাওয়া যায়? ও আচ্ছা, ও মাছ, বাবা কি সুন্দর। একদম ভেজে দিয়ে দেবে। হ্যাঁ, ওইটা বানাই দেবে 1 প্লেট। পমপ্লেটটা কি সুন্দর দেখতে। এটা কি পমপ্লেট এটা নাকি? চিলকার পমপ্লেট এরকম চিলকার আর ওইটা কি? সেটাই তো চিলকার পমপ্লেটটা ঢুকছে, ওটা সেই চিলকার পমপ্লেটটা। জ্যান্ত আর এইটা কি ওই ভিতরটা ভেটকি নাকি? সব জিন্দা মাল। আর কি কি খাবার পাওয়া যাবে সবই মোটামুটি, ভাত যা যা লাগবে, যে মাছগুলো দেখা গেল, মাছ ফাছ সব পাওয়া যাবে। আপনারা যাওয়ার সময় এখানে বলে দিতে হবে, বলে দিয়ে তারপর আপনারা যাবেন ওদিকে ঘুরে, তারপরে এসে এখানে খেতে পারবেন। সেটাও বের করে দিই। আমার মাকে যখন আজ থেকে 5 বছর আগে 8 বছর আগে সব চারিদিকে জঙ্গল, ভিতর দিকে সব জঙ্গল দেখা যাচ্ছে। ভিতরে ঢোকা যাবে কিন্তু ঢুকবো না, রাস্তা এই যে একটা, নিচে বালি, বালির ওপর দিয়ে হাঁটাটা একটু কষ্টই, পা পুঁতে যাচ্ছে। এই দ্বীপ কিন্তু কোনো জমি না, এটা বালির তৈরি। এটি প্রায় 20 কিমি লম্বা,
যেটা লেক আর সমুদ্রকে আলাদা করে রেখেছে। জোয়ার ভাটা, ঢেউ আর বাতাসের কারণে আকার বদলায়, তাই দৈর্ঘ্য প্রস্থ সময়ের সাথে সাথে একটু করে পরিবর্তন হয়। চারিদিক এইভাবে দ্বীপটাতে জঙ্গল, খালি মাঝখানে রাস্তা করা আছে টুরিস্টদের যাওয়ার জন্যই। এই দ্বীপটি বে অফ বেঙ্গল আর এই লেকের মাঝখানে অবস্থিত। ওইভাবেই যেতে হবে, পুরো রাস্তাটা কিন্তু বালি, এইভাবেই যেতে হবে। বালিতে যাওয়া একটু চাপের। বালিতে হাঁটতে একটু কিন্তু অসুবিধা হচ্ছে। জঙ্গলের ভিতরে আর ঢুকছি না, কি আছে না আছে এখন। এই দেখ ক্যাকটাস নিবি, এই দেখ ক্যাকটাস। চিল্কা ভ্রমণের সময় হলো অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, আর এই গরমে চিল্কায় না আসাই ভালো। কি সুন্দর ক্যাকটাসটা। পরের ভিডিওতে থাকছে হংসরাজ দ্বীপের অপর প্রান্তের সৌন্দর্য, তাই পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।